ছাই। কি বললেন? নাথিং। ফোন নিয়ে কাউকে কল করতে লাগলো শান। আভা হাত থেকে ফোনটা নিয়ে বলল, কাকে কল করা হচ্ছে? নীরাকে। আমি নীরার হাতেই খাবো। আভা শানের দিকে চোখ গরম করে তাকালো। শান গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আভা জোর করে ওষুধটা খাইয়ে দিল। শান বিছানায় শুতে শুতে বলল, অসহ্যকর। ভালো হইছে। আভা শানের দিকে আর চোখে একবার তাকিয়ে শানের কপালে হাত দিয়ে বলল। দেখি তো জ্বর কতটুকু কমছে। শান আভার দিকে মুখ তুলে তাকিয়ে হাত সরিয়ে দিয়ে বলল, দেখতে হবে না। একদম চুপ। এই তুমি আমায় ধমকাচ্ছ, তোমার জন্যই তো জ্বর হলো। আভা হাতে হাত ভাঁজ করে বলল, আমার জন্য। হ্যাঁ। আভা আর কিছু বলতে যাবে তার আগেই ফোনটা বেজে উঠল। ফোন চেক করে দেখলো মায়েন কল দিয়েছে। আর বরাবরের মতোই ফোনে আহম্মক নামটা ভেসে উঠেছে। শান সেটা দেখে চোখ ছোট ছোট করে বলল। কে কল দিয়েছে? আভা মুখ দিয়ে শ্বাস ছেড়ে বলল, কেউ না। বলতে বলতে কল ধরে ব্যালকনির দিকে চলে গেল। শান সেদিকে ভুরু কুচকে অন্যদিকে তাকিয়ে বসে রইল। এদিকে আভা কল ধরতেই মায়েনের গলা ভেসে এলো। আভা, ওকে তোর অফিসে এনেছি, তোকে একবার আসতে হবে। কিছু বলেছে? না, তোর আসতে হবে বললাম তো। ঠিক আছে, বাট শান অসুস্থ বুঝলি তো, ওকে রেখে কিভাবে আসি? তাহলে কি করব? ওর জ্বরটা কমুক। আচ্ছা, তোর সময় করে আয়, আমি জেরা চালু রাখছি। আচ্ছা। আভা কল কেটে দিল। রুমে ঢুকতেই দেখলো শান গম্ভীর হয়ে বসে আছে। আভা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় 11টা। আভা আবার বলল, জ্বর কতটুকু কমলো? এত ভাবতে হবে না। কি আশ্চর্য! আমার জ্বরের জন্য কারোর বসে থাকতে হবে না। তোমায় কেউ যেতে বলছে? যেতে পারো। আভা কপাল চাপড়ালো। আমাকে কিছু বলে লাভ নেই। শান ভুম হয়ে শুয়ে পড়ল। আভা আর কিছু না বলে চলে গেল নাস্তা করতে। তার আবার বহুত কাজ পড়ে আছে। আজকে তাকে যে করেই হোক অফিসে একবার যেতেই হবে। সব রহস্যের উদ্ঘাটন করেই ছাড়বে খুব শীঘ্রই। নীরার সামনে বসে আছে আভা। নীরার পেছনে মায়ান, যেন নীরা যেতে না পারে। নীরা বারবার বলছে, আমায় কেন এনেছো বাবা? আমার বাবা জানলে তোমার চাকরি খেয়ে দেবে, জানো তুমি এটা? আভা মুচকি হেসে সামনের টেবিলে হাত রেখে থুতনি ঠেকিয়ে বলল, আই ডোন্ট কেয়ার। আমি টাকার জন্য কাজ করি না, ন্যায়ের জন্য করি। সেটা চাকরি না থাকলেও করতে পারবো। নীরা মুখ ঘুরিয়ে নিল। আভা আবার বলল, এবার তুমি তাড়াতাড়ি তোমার সবকিছু স্বীকার করতে শুরু করো। ক ক কি স্বীকার করব? এই যে শানের মাথায় তুমি কি কি ঢুকিয়েছো। শানের মাথায় আমি কি ঢুকাবো? আমি কিন্তু অতিরিক্ত ন্যাকামো পছন্দ করি না নীরা। আমি সবটাই জানি, এবার তোমাকে সবটা বলতে হবে ব্যাস। নীরা আবারও অস্বীকার করলো। আমি কিছু বলিনি, আমাকে যেতে দাও, যেতে হবে। বলতে বলতে নীরা চেয়ার ছেড়ে উঠে গেল। যেতে নিলেই পেছন থেকে আভা বলে উঠল, আমার কাছে তোমার বাবার বিরুদ্ধে প্রমাণ আছে নীরা। নীরা দাঁড়িয়ে গেল, পেছনে ফিরে বলল, মানে? মানেটা তোমার অজানা নয়। আমার ফুপি মিসেস ইতি খানের আত্মহত্যা আর আমার ফুপা জাহির খানের মৃত্যুর পেছনে হাতটা কার সেটা। নীরা ধূপ করে বসে পড়ল। ঢোক গিলে নরম গলায় বলল। ক ক কি জানো তো তুমি? আভা হাসতে হাসতে বলল, অনেক কিছুই। তুমি কি ভেবেছো এইসব বললেই আমি ভয় পেয়ে যাব? মোটেও না। ভয় পাওয়ার কি আছে? নীরা এদিক ওদিক তাকাতে লাগলো। আভা আবার বলতে লাগলো, শানের বিরাট বড় অসুখ হয়েছে তাই তো? ও তোমাকে বলে দিয়েছে? না। কি করে জানলে? ভুলে যেও না আমি একজন উকিল। নীরা মুখ অন্ধকার করে ফেলল। আভা হেসে বলল, শানের ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে, বেশি দিন বাঁচবে না। ইস, কি কষ্ট। শানের উচিত আভাকে ছেড়ে দেয়া, যেন আভার জীবনটা নষ্ট না হয়। নীরা তো এত ভালো বন্ধু। নীরা যদি তাকে বিয়ে করে, তাহলে শানের মারা যাওয়ার পর নীরা দ্বিতীয় বিয়ে করতে তো, বা দ্বিতীয়বার সংসার সাজাতে কোনো কষ্ট হবে না। এতটুকু স্যাক্রিফাইস নীরা করতে চায় তার প্রাণ প্রিয় বন্ধু শানের জন্য, তাই তো? নীরা অবাক হয়ে তাকিয়ে আছে আভার দিকে। এই কথাগুলো নীরা শানকে বলেছিল। নীরা তুতলিয়ে বলল। মানে? আভা উঠে দাঁড়িয়ে নীরার সামনাসামনি ঝুঁকে টেবিলে জোরে হাত রেখে বলল, মানেটা তুমি বুঝতে পারছো না নীরা। তুমি এসব আলতু ফালতু কথাগুলো শানের মাথায় ঢুকিয়েছো। একদম না, শানের রোগ আছে, তুমি রিপোর্ট চেক করো। আমি রিপোর্ট না, ডক্টর চেক করেছি। মানে?
এত মানে করো না তো। আমি ডক্টরকে জেরা করে বুঝতে পেরেছি যে তুমি তাকে টাকা খাইয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছো। লজ্জা করে না? কাঁচা খেলোয়াড় ভাবো আমাকে? আমি বুঝি না তোমার চাল। তাই তো আমি সরাসরি ডক্টরকে ধরেছি, যে কিনা তোমার থেকে পাওয়া টাকায় বিদেশে সেটেল হওয়ার চিন্তা করছে। ও গুড, রিয়েলি গুড। বলতে বলতে আভা হাততালি দিতে লাগলো। নীরা কেঁপে উঠল, ঢোক গিলে বলল, তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ তো বহুত আছে, এবার প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। নীরা উঠে ধূপধাপ পায়ে সেখান থেকে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল নীরাকে সে ছাড়বে না। বিছানায় শুয়ে মোবাইল চাপছে আভা, আর সামনেই শান পায়চারি করছে ক্রমাগত। আভা এক নজর সেদিকে তাকিয়ে আবারও মোবাইলে মনোযোগ দিল। শান এটা দেখে রেগে আভার সামনে এসে দাঁড়ায়, কোমরে হাত রেখে বলতে লাগে, লজ্জা করে না অসুস্থ স্বামীকে রেখে বাহিরে অন্যের সাথে ঘুরতে? আভা শানের দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আমার লজ্জা কমে গেছে। বলে শানকে ওপর নিচ পরক করে বলল, এভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েদের মতো মডেল হওয়ার শখ হইছে? শান তৎক্ষণাৎ কোমর থেকে হাত নামিয়ে বলল, কথা ঘোরাচ্ছ কেন? আর কোমরে হাত মেয়েরাই দিবে, এটা কোন নিয়মে লেখা আছে? না, কোনো নিয়মে লেখা নেই। এখন প্রশ্নের উত্তর দাও। বলতে বলতে শান আভার সামনে বসে পড়ল। আভা আতশোয়া হয়ে হাত পা ভাঁজ করে বলল, আমি কারোর সাথে ঘুরতে যাইনি। আমি নিজে দেখেছি ফোনে কথা বলতে। সো হোয়াট? তোমার কি? আভার এমন কথা শুনে শান চুপ হয়ে গেল। চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট, চোখ মুখ কুঁচকে রইল। অনুভব করতে লাগলো যে তার শরীর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সে রেগে যাচ্ছে, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ভেতরটা। আভা নিজের মতোই ফোনে টাইপিং করতে ব্যস্ত। তা দেখে আরও রেগে গেল শান। মুখ ঘুরিয়ে বসে রইল ভুরু কুঁচকে। আভা সেটা দেখে শানের দিকে হাত বাড়িয়ে কপাল স্পর্শ করে বলল, জ্বর আসছে আবার? দুপুরে ওষুধ খাননি? শান আভার দিকে না তাকিয়ে শুধু গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি? তুমি ঘুরো। আমি ঘুরতে যাইনি। নিন শুয়ে পড়ুন, জ্বর আসছে গায়ে। বলতে বলতে আভা উঠে গেল বিছানা থেকে। শান আভাকে উঠতে না দিয়ে বিছানায় চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, অনেক হয়েছে আভা, আমার কিন্তু মোটেও তোমার এসব ঢং সহ্য হচ্ছে না। তুমি কি ঠিক হবে না? আভা ভুরু কুচকে তাকিয়ে রইল শানের দিকে। শানের চোখে মুখে লেপ্টে থাকা অসহায়ত্ব আভার মনটাকে বরফের মতন গলিয়ে ফেলল। আভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি ঠিকই আছি, সরুন। এসব কি ধরনের অসভ্যতা? শান আভার হাত দুইটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আমি ছাড়বো না, মোটেও না। কেন ছাড়বেন না? ডিভোর্স চান আপনি? আমি আপনাকে কখনোই। আর কিছু বলার আগেই আভার অধর জোড়া আঁকড়ে ধরল শান। আভার চোখ বড় বড় হয়ে গেল। শান আভার ঠোঁটের ওপর নিজের রাগ ঝাড়ছে। আভা শানের টি শার্টে হাত আঁকড়ে ধরল। কিছুতেই শানকে সরাতে পারছে না সে। বেশ কিছুক্ষণ পর শানকে সরে উঠে বসলো আভা। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, এসব কি ধরনের অসভ্যতামি? শান হাত পা ছুড়িয়ে শুয়ে আছে বিছানায়। আভা শানের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, আপনি না আমায় ভালোবাসেন না? তাহলে এসব কি? শান কিছু বলছে না, তা দেখে আভা চুপ হয়ে গেল। কিছু সময় পর আবার পেছনে তাকিয়ে দেখল শানের চোখে পানি। আভা অবাক হয়ে গেল। শান মুচকি হেসে উঠে বসল, চোখের কোনা মুছে বলল, আমার এই জ্বর সারবে না আভা, আমার সময় ঘনিয়ে এসেছে। আভার বুকটা ভারী হয়ে এলো শানের এমন কথা শুনে। শান অন্যদিকে তাকিয়ে চোখ মুছতে লাগলো। আভা এক দৃষ্টিতে তাকিয়ে রইল শানের দিকে। শানের দিকে তাকিয়ে খুব করে ইচ্ছা হচ্ছে শানকে বুকে জড়িয়ে বলতে, তোমার কিছু হয়নি শান। আমি থাকতে আমার শানের কিছু হতেই পারে না। তুমি আমার সাথেই থাকবে শান, আমার মাঝেই থাকবে, আমার বুকের মধ্যিখানে সব সময় শান। কিন্তু বলতে পারল না। শানের শাস্তির দরকারও আছে। ও কি করে নীতির কথা শুনে আভাকে কষ্ট দিতে পারল? আবার কিছু সময় পর আভার কেমন যেন মায়াও লাগলো, কারণ শানও তো মনের মধ্যে কতটা কষ্ট চেপে ধরে আছে। আভা ভাবল শানকে সব বলে মিটমেট করে নেবে, হাজার হোক তারই তো ভালোবাসা। তারপর না হয় একসাথে সবার সামনে নীরা আসেই আসল শত্রুর মুখোশটা টেনে খুলবে। এটা ভেবেই আভা শানের কাঁধে হাত রাখতে গেল। এমন সময় আভার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে সেদিকে তাকায় শান। চোখ দুইটা লাল হয়ে আছে। আভা মিয়াদের নাম্বার দেখে উঠে দাঁড়ালো। ফোন কানে নিয়ে বারান্দায় চলে গেল। শান নাক টেনে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। আভা ফোনে
আভা ফোন কানে নিয়ে এমন একটা ঘটনা শুনল যা শুনে আভা খুশি হয়ে বলল, সত্যি? আমাকে কি এখন আসতে হবে? হ্যাঁ, তুই জলদি চলে আয়, এবার সবকিছু সমাধান হবে। আচ্ছা, আমি দেখছি। এত রাতে কোনো সমস্যা হবে না তো? না, আমি চাচিকে বলবো যে একটা কেসের জন্য বাইরে যাচ্ছি। আরে শান, ওকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে আসছি, ওয়েট কর। আচ্ছা আমি বাইক নিয়ে আসি। ওকে। আর এখন আমি চেষ্টা করে দেখি কিছু বের করা যায় কিনা। এই না না না, একদম না। মানে? কিছু করবি না। কিন্তু কেন? কারণ উনি আমার শিকার। ওকে, আই উইল ওয়েট। আভা কল কেটে রুমে ঢুকলো। শানকে শুয়ে থাকতে দেখে বলল, শান, আমার একটা নতুন কেস এসছে। তুমি ঔষধ খেয়েছো? শান চুপচাপ চোখ বন্ধ করে রইল। আভা দীর্ঘশ্বাস ফেলে টি টেবিলের সামনে গিয়ে দেখল ঔষধ নেই, তার মানে খেয়েছে। আভা শানের মাথায় হাত বুলিয়ে মনে মনে ভাবল, আজকে সব মিটমাট করে নিব শান, আসছি আমি। ভেবেই মুচকে হেসে বের হয়ে গেল। আভা যেতেই শান চোখ খুলল। চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। আভা লতা বেগমের থেকে পারমিশন নিয়ে ঘর থেকে বের হতেই শানের হঠাৎ গলা ব্যথা শুরু হয়ে গেল। শান উঠে বসল, কিছুতেই শান্তি পাচ্ছে না। উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। মাথাটা হঠাৎ করে ঘুরে এলো শানের। ওয়াশরুমের সামনে এসে রক্তবমি করতে লাগলো। চিৎকার করে লতা বেগমকে ডাকার আগেই মাথা ঘুরে পড়ে গেল নিচে। চোখ জোড়া লেগে এলো, মুখে শুধু বলল, আমায় ভুল বোঝো না আভা, আমি তোমায় ভালোবাসি। আফসোস আভা এই কথা শুনতে পেল না। শান ওইখানেই নিস্তেজ হয়ে গেল। আপনি সত্যিটা নিজের থেকে স্বীকার করবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব মিস্টার নাজির হক? নাজির হকের সামনে নিজের হাত রেখে বলল আভা। নীরা পাশে বসে মাথা নিচু করে আছে। নাজির হক সেদিকে একবার তাকিয়ে ভুরু কুঁচকে বললেন, কি ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আপনি বুঝতে পারছেন না? একদমই না। আমাকে আর আমার মেয়েকে এভাবে এত রাতে তুলে আনার মানে কি? আভা মুচকে হেসে বলল, সত্যিটা কোনোদিন চাপা থাকে না। এখন সত্যিটা কি আপনি স্বীকার করবেন নাকি আমি শুরু করব? নাজির হক চুপ করে রইলেন। আভা পানির গ্লাস নিয়ে পানি খেয়ে বলল, ওকে ফাইন। এগুলো হলো সেই চিঠিগুলো যেগুলো আপনি আপনার বন্ধু মিয়াদ খানের একমাত্র ভাইয়ের প্রেমিকা অর্থাৎ আমার ফুপিকে পাঠিয়েছিলেন। নাজির হকের চোখ বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ কাগজগুলো হাতে নিয়ে ভালো করে পরখ করে বলল, আমার হ্যান্ড রাইটিং এর সাথে মেলানো হয়েছে। বলতে বলতে আভা কাগজগুলো নিয়ে বলল, আরো কিছু? আমার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এনাফ মিস্টার। আভার ধমকে নাজির হকের মতন একজন লোকের পিলে চমকে উঠল। ঢোক গিলে তাকিয়ে রইলেন আভার দিকে। নীরা তেতে বলে উঠল, আভা, আস্তে কথা বলো। তুমি ভুলে যেও না, তিনি আমার বাবা। শাট আপ নীরা। বাবা মাই ফুট। আর কত নাটক করবেন আপনি? আমি যা যা বলছি সবটাই সত্যি। আপনি আমার ফুপি ইতি খানকে পছন্দ করতেন, তাই তো? তাই থেকে এই ধরনের চিঠি পাঠাতেন। আমার চাচা ইয়াদ খান যখন আপনাকে বলেন যে তিনি আমার ফুপিকে পছন্দ করেন, তখন আপনি একটা প্ল্যান বানালেন, ইয়াদ চাচাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। মিয়াদ চাচা আপনার ভালো বন্ধু ছিল, সেই সুযোগে আপনি ইচ্ছে করে তাদের বাসায় আসতেন। ফুফি যখন তার চাচাতো ভাইকে পছন্দ করার কথা বলে, তখন আমার বাবা কায়সার খান রাজি হলেও মিয়াদ খানের কানকে বিষিয়ে দেন আপনি, এটা বলে যে তারা সমস্ত সম্পত্তি নিতে চায়। এতটুকু বলে থামলো আভা। তারপর মুচকি হেসে বলল, এতটুকুই আমি জানতে পেরেছি খোঁজ খবর নিয়ে। বাকিটা আপনি বলবেন। নিন, শুরু করুন। বলে আভা মায়ানকে ইশারা করলো ক্যামেরা অন করতে। মায়ান ক্যামেরা অন করলো। নাজির হক বুঝলেন যে এখন আর চুপ থেকে লাভ নেই। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বলা শুরু করলেন, হ্যাঁ, আমি করেছি এসব। কারণ আমি ভালোবাসতাম ইতিকে, এছাড়াও ভালোবাসতাম মেয়েদের সম্পত্তিকে। এই জন্যই ওর সাথে বন্ধুত্ব করেছিলাম আমি। ইতিকে বিয়ে করলে ইতির ভাইয়ের সম্পত্তিও পেতাম, অর্থাৎ তোমার বাবার। ইয়াত যখন ইতিকে ভালোবাসার কথা বলে, তখন মিয়াত প্রথমে রাজি হয়, কিন্তু আমি ওকে না করি, এটা ওটা বলি। এই জন্য মিয়াত না করে দেয়, আর এটা বলে যে ও ইয়াদের জন্য মেয়ে দেখে রেখেছে। এই জন্য ইয়াদ রেগে যায়। এর কয়েকদিন পর ইয়াদ ইতিকে ভাগিয়ে নিয়ে আসে, পালিয়ে বিয়ে করে ফেলে, ঘরে তুলে দেয়। মিয়াদ রেগে গেলেও আর কিছু করার থাকে না। আমার মাথায় তখন রাগ, কিন্তু একটা কথা ভেবে খুশি ছিলাম যে এখন থেকে যখন তখন ইতিকে দেখতে পারবো। এতদিন তো লুকিয়ে দেখতে হয়েছে, কিন্তু এখন থেকে এ বাড়িতে আসলেই দেখা যাবে।
নীরা মনোযোগ সহকারে শুনছে তার বাবার কথা। নাজির হক একটু থেমে আবার বলতে আরম্ভ করলেন। ইতিকে প্রতিদিন দেখে যেতাম, মাঝে মাঝে সুযোগের সদ্ব্যবহারও করতাম, অজান্তে ছুঁয়ে দিতাম। ইতি তখনও জানতো না যে তাকে চিঠিগুলো পাঠাতো কে, তাই সে তখনও আমাকে নিয়ে এতটা ভয় পায়নি। একদিন ইয়াদ কাজের জন্য বাইরে গিয়েছিল। মিয়াদ তখন বাসায় ছিল না। লতা ভাবির ছাদে কাপড় মেলছিল। আমি বাসায় এসে এমন পরিস্থিতি দেখে ইতির ঘরে গিয়ে বলতে বলতে থেমে গেল নাজির হক। মেয়ের সামনে কিছু বলতেও পারছে না। আভা হেসে দিয়ে বলল। করতে লজ্জা নেই অথচ বলতে লজ্জা। নাজির হক মাথা নিচু করে ফেললেন। আভা আবার বলল। ওনার সাথে জোর জবরদস্তি করেছেন তাই তো? নাজির হক মাথা নাড়ালেন, তারপর বললেন। আমি ওকে তেমন কিছু করতে না পারলেও ওই দিন ওই অবস্থায় মিয়াদ আর লতা ভাবি আমাদের দেখে ফেলে। ইতি তখন আমার থেকে নিজেকে জোর করে ছাড়াচ্ছিল। ইয়াদ এসব দেখে মাথা ঠিক থাকে না, আমাকে মারতে আসে। আমি তখন ইতির নামে উল্টাপাল্টা কথা বলি, এই বলি যে ও আমাকে এসব করতে বলছে ওর সাথে। মিয়াদ তখন চিন্তায় পড়ে যায়। তার চাচাতো বোন এমন করে বেশ কয়েকদিন কেটে যায়। ইয়াদ আর ইতির সম্পর্কে কিছুটা ছাড়াছাড়ি হয়। বলতে বলতে নাজির হক নিজের শার্টের হাতা তুললেন। হাতে অনেক বড় কাটা দাগ। শার্ট নামিয়ে আবার বলতে লাগেন। আভা কান্নামাখা চোখে হেসে ফেলল। চোখের কোণা থেকে পানি মুছে বলল। সত্যি কোনোদিন চাপা থাকে না বললাম তো। আর পাপের জয় কখনোই হয় না। পাপের বিনাশের জন্য আমার মতো 10টা আভা আছে না। নাজির হক মাথা নিচু করে ফেললেন। আভা আবার বলতে লাগলো। লোভ খুব খারাপ জিনিস বুঝলেন। এই যে আপনাকে এখন ফাঁসিতে ঝোলাচ্ছে, সাথে আপনার মেয়ের জীবন নষ্ট। পুলিশকে নাজির হক আর নীরাকে নিয়ে যেতে বলল আভা, আর বলতে লাগলো। আমার ফুপি আর ফুপা ভালো থাকতে চেয়েছিল, আপনি তা করতে দেননি। আপনার কঠিন শাস্তির জন্য আমি নিজে অনুরোধ করব জজ সাহেবকে। নাজির হক মাথা নিচু করে চলে যাচ্ছেন। তার পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। নীরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। আমি কিছু করিনি, ছাড়ুন আমাকে। তুমি তো মেইন শয়তান নীরা, তোমাকে তো জেলের ঘানি টানতে হবে। আমি জানতাম তুমি এমন কিছু করবে। আমি চাই না যেটা আমার নয় সেটা অন্য কারোর হোক। মানে? মানেটা হলো শান আমার না হলে তোমারও হবে না। আবা আভা দৌড়ে গিয়ে নীরাসহ পুলিশকে দাঁড় করালো। হাত চেপে ঝাঁকিয়ে বলল। কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। আমি শানের ঔষধ পাল্টে ডেট এক্সপায়ার ঔষধ রেখে দিয়েছিলাম অনেক আগেই, যেগুলো শান তোমায় দেখায়নি এতক্ষণেও মরার পথে। আভা নীরার গালে চড় বসিয়ে দিল। নীরা গালে হাত দিয়ে তাকালো আভার দিকে। আভা কয়েকটা চড় বসিয়ে বলল। তুই এখন আইনের আয়তায় না থাকলে তোকে এখানেই পুঁতে ফেলতাম। মায়ান পেছন থেকে দৌড়ে এসে বলল। এখন এসব ভাবার সময় না, চল আভা, তোকে এখনই যেতে হবে। আভা আর কিছু না ভেবে মায়ানের সাথে ছুট লাগালো। মনের মধ্যে কেমন আকুপাকু করছে, বুকটা ধড়ফড় করছে। গাড়িতে বসে বারবার কল করছে লতা বেগম আর মিয়াদ খানকে, তাও কোনো খবর পাচ্ছে না। দুজনের কেউই ফোন তুলছে না। আভা আরো ভয় পেয়ে গেল। ভয়ে কেঁদেই দিল। মায়ান আভার কাঁধে হাত রেখে বলল। কিছু হবে না আভা, কাঁদিস না, আমরা এই তো এসে গেছি। আবার ডুকরে কেঁদে উঠল। শানের চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। শানের চেহারাটা বারবার আভার সামনে ভেসে উঠছে। শানের হাসিটা আভা ভুলতে পারছে না। আসার আগে শানের ঘুমন্ত মুখটা। তবে কি শানকে জড়িয়ে ধরার সৌভাগ্য হবে না আভার? সে কি খুব দেরি করে ফেলল? প্রেম প্রতিশোধের খেলায় সে মেতে কি শানকে হারিয়ে ফেলবে? আর ভাবতে পারছে না আভা। বাড়ির সামনে এসে দ্রুত গাড়ি থেকে নামলো আভা। বাড়িতে এসে রুমে ঢুকতেই রক্ত ফ্লোরে দেখতে পেল সে। আভা মুখে হাত দিয়ে চিৎকার করে উঠল। হাসপাতালে শানের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আভা। দৃষ্টি অক্সিজেন মাস্ক লাগানো শানের দিকে। ডাক্তার এখনো শানের কাছেই। মিয়াদ খান আর লতা বেগম তখন শানের পড়ার শব্দ শুনে ওকে হাসপাতালে নিয়ে আসে। তাড়াতাড়ি করতে গিয়ে ফোন আনতে মনে থাকে না, তাই ফোন ধরতে পারেনি। আবার এত কিছু খেয়াল নেই, সে শুধু শানের সুস্থতা কামনা করছে। ডাক্তার বের হয়ে আসতেই আভা সেখানে গিয়ে তাকে আটকে দিয়ে বলল।
কি হয়েছে ডক্টর? ও ঠিক আছে? ততক্ষণে লতা বেগম আর মিয়াদ খানও বসা থেকে চলে এসেছেন। পেছন পেছন মায়ানও। মিয়াদ খানও একই প্রশ্ন করতেই ডাক্তার আশ্বাস দিয়ে বললেন, হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। লতা বেগম এবার আটকে রাখা কান্নাটা ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার একটা মাত্র কলিজার টুকরো। আভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডক্টর আমরা কি দেখা করতে পারি? এখনও ওনার জ্ঞান ফিরেনি, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। আভা দীর্ঘশ্বাস ফেলল। ডাক্তার চলে যাচ্ছেন আর পেছনে পেছনেই মিয়াদ খান আর মায়ান যাচ্ছে। আভা নিজেকে শক্ত করে লতা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, নিজেকে শক্ত করো চাচি, আরো অনেক কিছু শোনার বাকি আছে তোমাদের। কিসের কথা বলছিস? আভা কিছু বলল না। শানের অবস্থা এখন ভালো না, এখন এসব বলার সময় না। সময় হলে সে নিজে সবটা বলবে সবাইকে। অনেক সময় কেটে যাওয়ার পর জ্ঞান ফিরল শানের। চোখ খুলতেই লতা বেগম আর মিয়াদ খানকে দেখতে পেল সে। আরেকদিকে তাকাতেই আভাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। লতা বেগম ছেলেকে চোখ খুলতে দেখে কপালে অজস্র চুমু খেয়ে বললেন, তুই ঠিক আছিস? কেমন লাগছে এখন বাবা? এসব হলো কি করে? শান ভাবল হয়তো তার ফুসফুসের সমস্যার জন্য এমন হয়েছে, তাই ও ভাঙা ভাঙা গলায় বলল, মা আসলে আমার অসুস্থতা নিয়ে আপনার এত কথা বলতে হবে না। হ্যাঁ, এত কথা বলতে হবে না, রেস্ট নাও। মিয়াদ খান ছেলের মাথায় হাত বুলিয়ে ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন। শানকে বাড়ি নিয়ে যেতে হবে তো। লতা বেগম কিছুক্ষণ কথা বললেন শানের সাথে। শানও হুঁ করল। লতা বেগম ভাবলেন যে এবার আভা আর শানকে কিছুক্ষণ একা কথা বলতে দেওয়া উচিত, তাই তিনি শানের কপালে আরেকটা চুমু দিয়ে ওয়াশরুমের কথা বলে বের হয়ে গেলেন। লতা বেগম চলে যেতেই শান আর চোখে তাকালো আভার দিকে। আভা মুখ দিয়ে শ্বাস ফেলে এসে বসলো শানের মাথার কাছের চেয়ারটায়। শান সেদিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আভা শানের গালে হাত দিয়ে শানের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, দেখছেন নীরা ভালোবাসা দিতে দিতে রক্তই বের করে ফেললো আপনার। মোটেও না, ভালোবাসার যন্ত্রণায় ছটফট করতে করতে এই অবস্থা হয়েছে। তাই নাকি? সেই দোষটা আপনারই। বারে, এখন আমার দোষ? আপনার প্রেম প্রতিশোধের আগুনে পুড়ে এই অবস্থা হয়ে গেছে, তাও নিজের দোষ স্বীকার না করলে এটাকে কি বলা উচিত? হ্যাঁ, তোমার জন্য হয়নি, আসলে আমার ফুসফুসে। আমার জন্য কিছু হয়নি। গলায় ব্যথা না এখন? চুপ করে রেস্ট নিন, বাসায় ফিরতে হবে আমাদের। শান চুপ হয়ে গেল। ভেবেছিল আভার সাথে সবটা শেয়ার করবে। আভা শুনতে না চাইলে আর কি করার। তাছাড়া আবার এখন নতুন কেউ আছে। তাই সে গতকাল রাতে এভাবে বের হয়ে গেল আর বলল নতুন কেস এসেছে। ঢং ভেবেই মুখে ভেঙচি কাটল শান। তা দেখে আভা চোখ বড় বড় করে ফেলল। এই, আপনি মুখ ভেঙচি কাটলেন কেন? তো এটা মেয়েরা করে। তো তোমরা মেয়েরাই এটা করতে পারো, আমরা পারি না? জীবনে প্রথম দেখলাম। ঢং কমিয়ে করো, আমি মায়ানকেও এমন করতে দেখেছিলাম। হ্যাঁ তাও ঠিক। আসছে বৈষম্য দেখাতে। শানকে বাসায় আনা হয়েছে আজ 1 মাস হয়ে যাচ্ছে। শান্ত বাসায় আসার 3 দিন পরেই ফিট হয়ে গেছে। আভা শান বাদে পরিবারের সবাইকে সব সত্যি জানিয়ে দিয়েছে আর ফুটেজও দেখিয়েছে। শুধু শানকে স্পেশালভাবে জানাবে বলে এখনও জানায়নি। স্পেশাল বলতে সে শানকে আরেকটু জ্বালাবে, এখনই শানকে সুযোগ দেবে না। তাই শান আর আভার মধ্যে মাঝে মাঝে খুনসুটি হলেও তেমন স্বাভাবিক সম্পর্ক হয়নি এখনও। এখন মিয়াদ খানের বাসায় কায়সার খানও যাতায়াত করে অহরহ, কিন্তু তিনি যখন আসেন তখন শান বাসায় থাকে না, অফিসে থাকে। আজ বহুদিন পর ছুটি পেয়েছে শান, তাই বাসার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর কফি খাচ্ছে। মিয়াদ খান সোফায় বসে পেপার পড়ছেন। শান, দরজা খোলো। আমি পারবো না, তুমি খোলো, যাও। তুমি যাবে নাকি আমি এসে অন্য ব্যবস্থা নিব? আবার কথা শুনে শান আশেপাশে তাকালো। তার বাবা পেপার পড়তে ব্যস্ত। তার ছেলেকে যে এত বড় হুমকি দেওয়া হলো তাতেও তার কিছু যায় আসলো না। শান আর কি বলবে। গিয়ে গেট খুলতেই ঝটকা খেলো কায়সার খানকে দেখে। তিনি খুশি হয়ে বললেন, আরে শান বাবা, কেমন আছো? বলতে বলতে মিষ্টিগুলো হাতে বুঝিয়ে দিলেন। শান ঢোক গিলল, এটা ভেবে যে তার বাবা হয়তো এবার রেগেমেগে অস্থির হবেন। ঠিক তখনই ভেতর থেকে মিয়াদ খান বললেন, কে এলো? শানের যেন আরো ভয় হলো। এখন একটা খুনোখুনি লেগে যাবে। ভাবতে ভাবতে দেখলো মিয়াদ খান এসে কায়সার খানকে দেখে হাসি মুখে বলল, আরে বিআই সাহেব জি। বলতে বলতে এসে জড়িয়ে ধরলেন আর কায়সার খানকে নিয়ে ভেতরে চলে গেলেন। শান যেন আরো ডবল ঝটকা খেলো।
সেখানেই দাঁড়িয়ে রইল। আভা বাবাকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। শানকে আসতে না দেখে শানের দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন সঙের মতো? এটা কিভাবে সম্ভব হলো? বলবা না? মানে তুমি জানো? হ্যাঁ, কিভাবে কি? জানতে হলে অপেক্ষা করতে হবে। কিসের? আভা মুচকি হেসে শানের দিকে একটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল। আজকে রাতের। শান এবার ট্রিপল ঝটকা খেল। আজ যেন তার ঝটকা খাওয়ারই দিন। শান কিছু বলতে যাবে তার আগেই আভার ডাক পড়ল, আসিয়া চলে গেল। শানের আর কি করার? এবার সব প্রশ্নের উত্তরের জন্য রাত অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাত 11টা। একটা উপন্যাসের বই শেষ করে ছাদ থেকে নেমে ঢুকলো শান। ঢুকতেই অবাক হয়ে তাকিয়ে রইল সে। এ কি দেখছে সে? হাতে থাকা বইটা নিচে পড়ে গেল। সারা রুম অন্ধকার। সেখানে লাল রঙের শাড়ি পরা এক অপ্সরীকে নিজের মতন মোমবাতি দিয়ে সারা ঘর সাজাচ্ছে। বই পড়ার শব্দে আভা নামক সেই অপ্সরী পেছনে ফিরে তাকালো। ভুবন ভুলানো হাসি দিয়ে তাকিয়ে রইল শানের দিকে। শানের মনে হলো এই বুঝি হার্টবিট থেমে যাবে। বইটা তুলে টেবিলে রেখে রুমে ঢুকে পড়ল। ঢোক গিলে আস্তে করে বলল, এসব কি আভা? আভা মুচকি হেসে শানের দিকে এগিয়ে এলো। শানকে পাস করে দরজা লাগাতে লাগাতে বলল, কিছুই না। শান আভার দিক থেকে চোখ সরাতে পারছে না। বেহায়া চোখ বারবার আভার দিকেই যাচ্ছে। আভা শানের সামনাসামনি এসে দাঁড়ায়। মুচকি হেসে বলে, তুমি আমায় বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলে শান। মানে? মানে হলো তোমার অসুখের কথা লুকিয়ে আমায় বোকা বানাতে চেয়েছিলে, বোঝাতে চেয়েছিলে যে আমায় ভালোবাসো না। আভা শানের ঠোঁটে হাত রেখে বলল, তোমার কিছু বলতে হবে না শান, আমি সব জানি। আসলে আমি আর বাঁচবো না আভা। কে বললো তোমায় এসব কথা? নীরা। আভা হেসে ফেলল। শান অবাক হয়ে তাকিয়ে রইল। আভা আস্তে আস্তে সব ঘটনা খুলে বলতে লাগলো। আর নীরার বাবা সেই ফুটেজটাও দেখালো। সবকিছু নিজের চোখের সামনে দেখার পর শানের চোখের কোণে পানি জমে গেল নিজের চাচার কথা ভেবে। আভা শানের কাঁধে হাত রেখে বলল, তোমার কিছু হয়নি শান, তুমি আমার কাছেই থাকবে। শানের চোখের কোণে জমে থাকা পানিটা মুছে মুচকে হেসে বলল, আমি আজ ভীষণ খুশি আভা। এটা কি আমি স্বপ্ন দেখছি? হুম। বলতে বলতে আভা শানের হাতে জোরে সোরে চিমটি বসিয়ে দিল। শান চিল্লানি দিয়ে বলল, উফ, এসব কি আভা? তুমি এমন জঙ্গলিপনা কেন করো? আভা খিটখিটিয়ে হাসল। শান দুষ্টু হেসে আভার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। খুব হাসা হচ্ছে তাই না? আমাকে ইচ্ছে করে শাস্তি দিয়ে? এই শাস্তিটা আপনার পাওনা ছিল মহাশয়। নিজে ভুলভাল বুঝিয়ে আমায় দূরে সরানোর শাস্তি। এ আসছে আমায় বাঁচিয়ে নিজে মহান সাজতে। মরলে একসাথে মরবো আর বাঁচলে একসাথে, এই দোয়াই করব সব সময় আল্লাহর কাছে। বোঝা গেল? তা তো বুঝেছি, কিন্তু কিন্তু 1 মাসের শাস্তিটা বেশি বেশি হয়ে গেল না? কিসের বেশি? ঠিকই আছে। মোটেও না। এবার এটার প্রতিশোধ তো নিতে হবে। এই কোনো প্রতিশোধ নেই। শান আভাকে শক্ত করে চেপে ধরে কোলে তুলে নিতে নিতে বলল, এবার আমি প্রতিশোধ তো নিবই, প্রেম প্রতিশোধ। বলতে বলতে শান আভাকে বিছানায় শুইয়ে দিল। গলদেশে ঠোঁট ছুঁয়ে দিতেই আভা কেঁপে উঠল শানের স্পর্শে। চোখ খিচে বন্ধ করে নিল। আভা বিছানার চাদর খামচে ধরল। শান আভার কপালে চুমু দিয়ে আভার হাত চেপে ধরল বিছানার সাথে। ডুব দিল ভালোবাসার অতল সাগরে, যেখানে শুধু আভা আর শানের নিঃস্বার্থ ভালোবাসা।